Okay, so can you hear me? শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পড়ছিলাম, হ্যাঁ? তো এখান থেকে আমাদের ডিসকাশন পার্টটা হয়েছিল। তো আজকে আমরা বলছিলাম যে প্রবলেম সলভিং করবো আর কি, হ্যাঁ? তো আপনাদের এখানে যে এক্সারসাইজ গুলো দেওয়া ছিল সেগুলো কি দেখা হয়েছিল? স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি। তো এক্সারসাইজ গুলো কি দেখা হয়েছিল? ইয়েস অর নো? হুম, দেখা হয়নি, আচ্ছা। কেউ কি দেখতে পেরেছিলেন? কেউই দেখেনি। আচ্ছা, তাহলে এখানে এক্সারসাইজ নাম্বার 8-11। ওকে, সো এটা একটু সবাই করেন, দেখেন তো। দেখা হয়েছে? হুম। Okay, so এখানে the following information pertains to Crane Video Company. Cash balance per bank is this one, and then cash balance July bank service charge not recorded by the depositor $28. Cash balance for books, this one. So you see এখানে যে ব্যাংক ব্যালেন্স এবং ডিপোজিটরি বুক ব্যালেন্স, সো দিস টু আর নট দ্য সেম। আচ্ছা, এবং এখানে এই বিষয়গুলো ফাইন্ড আউট করা হয়েছে যে সার্ভিস চার্জ রেকর্ড করা হয় নাই, ডিপোজিটর করে নাই। তারপরে ডিপোজিট ইন ট্রানজিট ছিল, যেটা ব্যাংক ডিপোজিটর অ্যাড করেছে কিন্তু ব্যাংক করেনি। ব্যাংক কালেক্টেড $700 নোটস ফর ক্রেন কোম্পানি ইন জুলাই, প্লাস নোটসের ইন্টারেস্ট ছিল $36 and নোটসের ফি ছিল $20. The collection has not been recorded by Crane and not no interest has been accrued. Okay, so এটা has not been recorded by the depositor, তাহলে ডিপোজিটর এটা এখন অ্যাড করবে। মানে আউটস্ট্যান্ডিং চেক, যেটা ডিপোজিটর চেক ইস্যু করছে কিন্তু ব্যাংক এখনো ক্লিয়ার করে নাই। ঠিক আছে, তাহলে এখন ব্যাংক এটা ডিপোজিটর লেস করে ফেলছে, এখন ব্যাংকও অলরেডি লেস করবে। আচ্ছা, সো ডু এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাট জুলাই 31st। ওকে, তাহলে এখানে আমরা আগে ফরম্যাটটা করি। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দ্য মান্থ এন্ডেড July 31st। তো আমরা একটা হচ্ছে ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক একটা, আর একটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস। তো ফার্স্ট হচ্ছে ব্যাংক ব্যালেন্স হলো, এখানে ব্যাংক ব্যালেন্স হচ্ছে $7263, আর বইয়ের ব্যালেন্স হচ্ছে অ্যাজ পার বুক 7284।
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, ব্যাংক সার্ভিস চার্জ নট রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর। তাহলে ডিপোজিটরের বই থেকে এখন এটা লেস করব। ব্যাংক সার্ভিস চার্জ 28। ওকে, এন্ড দেন নেক্সট হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে এটা ব্যাংকের বইতে অ্যাডজাস্টমেন্ট হবে। ডিপোজিট ইন ট্রানজিট 1300 প্লাস। আর ব্যাংক কালেকশন, যেটা ডিপোজিটর রেকর্ড করে নাই, এখন ডিপোজিটর এটা অ্যাড করে নিবে। মানে কালেকশন অফ নোটস, এখানে কিন্তু নোটস এর সাথে আবার ইন্টারেস্টও আছে। আর লেস হচ্ছে ফিস। তাহলে এখানে নোটস এর প্রিন্সিপাল অ্যামাউন্ট ওয়াজ $700, অ্যাড হচ্ছে ইন্টারেস্ট $36, আর ফিস হলো $20। নেট অ্যামাউন্ট যেটা যোগ হয়েছে 716। ঠিক আছে। দেন হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট, আছে এটা করা হয়েছে, এটাও করা হয়েছে। তো আউটস্ট্যান্ডিং চেক, এটা হচ্ছে লেস। আউটস্ট্যান্ডিং চেক 591। এখন হচ্ছে ব্যাংক ব্যালেন্সটা বের করেন, কত আসে। এন্ড দেন ক্যাশ ব্যালেন্সটাও বের করেন অ্যাজ পার ডিপোজিটরস বুক। আমরা এটাকে বলছি কারেক্টেড ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক। দিস ওয়ান ইজ corrected cash balance per books. Okay, and you see এই দুইটা অ্যাকাউন্ট ব্যালেন্স মিলবে। জি স্যার, মিলছে। Okay. এরপরে হচ্ছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইন দ্য বুকস অফ ফ্রেন্ড ভিডিও কোম্পানি। এই যে ডিপোজিটরের বইতে যে ইয়েগুলো করা হলো, এটার জন্য জার্নাল এন্ট্রি দিতে হবে ইন দ্য বুকস অফ ডিপোজিটর। প্রথম ডিপোজিটর, প্রথমটা কি ছিল আমাদের? সার্ভিস চার্জ। এটা জার্নাল কি হবে? স্যার মিসcellaneous এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ ডেবিট অথবা মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট করা যায়। মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। $28। আচ্ছা, এরপর এটা হচ্ছে নোটস কালেকশন, এটা কি লিখবো?
এখানে লিখুন। জি, তাহলে এখানে হচ্ছে একটা ডেবিট এন্ট্রি আছে, হ্যাঁ, ইট মিনস আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে। যোগ হলে ক্যাশ ডেবিট। জি, ক্যাশ ডেবিট 716। আচ্ছা, এন্ড ক্রেডিট হচ্ছে কি নোটস এর টাকা কালেক্ট হয়েছে, তাহলে পেবল, নোটস রিসিভেবল, হ্যাঁ, নট রিসিভ। নোটস রিসিভেবল ক্রেডিট। ইন্টারেস্টের টাকা আছে এখানে, ইন্টারেস্ট রেভিনিউ অফ ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ইজ 36, হ্যাঁ, আর নোটস এর টাকা হচ্ছে 700। দেখেন ডেবিট ক্রেডিট মিলে নাই, তাই না? ক্রেডিট হচ্ছে 736, মানে একটা এক্সপেন্স এখানে রেকগনাইজ করা হয়নি, ব্যাংকের যে ফিসটা। 20 টাকা। জি, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ 20 টাকা। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা এক্সারসাইজ আমরা একটু দেখি। আর অ্যাডজাস্টিং জার্নাল বলতে যেগুলাতে অ্যাডজাস্টিং আছে এখানে 5 আর 6, এই জন্য এই দুইটার অ্যাডজাস্টিং করলাম। জি কেমন স্যার? জি জি, অর্থাৎ ডিপোজিটরের বইতে ওকে, আমাদের যেগুলো যোগ হয়েছে বা লেস হয়েছে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে থ্রু জার্নাল এন্ট্রিজ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে দেখেন এক্সারসাইজ নাম্বার 12, এটা একটু দেখেন। আবার দিচ্ছি, আমি সাউন্ডটা অফ করে দিই, আপনারা একটু চেক করেন এটা। স্যার আগে সলিউশনে অ্যাডজাস্টমেন্টে একটু যাবেন একটু। থ্যাংক ইউ স্যার, ওকে স্যার। ওকে, সো এটা দেখা হয়েছে।
The information below relates to cash account in the ledger of Minton Company. Balance September 1, 17,150. Balance September 30, 17,404. এখানে দেখেন দুইটা ব্যালেন্স দেয়া আছে, একটা হচ্ছে সেপ্টেম্বর 1 এর আর একটা হচ্ছে সেপ্টেম্বর 30। যেটা 1 এর ব্যালেন্স সেটাকে আমরা বলছি বিগিনিং, হ্যাঁ, and this one is closing balance. তাহলে শুরুতে আমাদের ব্যালেন্স ছিল হচ্ছে 17,150, আর তার সাথে ক্যাশ বইতে আরো ক্যাশ ডিপোজিট হয়েছে 64,000। তো এর সাথে আমরা প্লাস করেছিলাম 64,000, 64,000। ওকে, এবং এখানে চেক রিটার্ন, ক্যাশ বই থেকে যেটা চেক লেখা হয়েছে সেটা লেস করা হয়েছে, হ্যাঁ, 63,746। এবং দেখেন এই অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু আপনি দেখবেন যে এখানে 150 প্লাস 64,000 লেস 63,746, the ending balance is this one, যেটা আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল। এটা হলো ডিরাইভেশন, যে আমরা বিগিনিং থেকে ক্লোজিং ব্যালেন্সটা কিভাবে পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সো দিস ব্যালেন্স ইজ হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস 17,404। আর আর এখানে বলছে সেপ্টেম্বর ব্যাংক স্টেটমেন্ট শোজ এ ব্যালেন্স অফ 16,422। এটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, এবং ব্যাংকের বলছে অন সেপ্টেম্বর 30 আর ফলোইং মেমোরেন্ডা, ব্যাংকের স্টেটমেন্ট থেকে এগুলো দেখা গেছে। একটা হচ্ছে ক্রেডিট করা হয়েছিল কালেকশন অফ 2,500 নোটস প্লাস ইন্টারেস্ট 30 টাকা। তাহলে নোটস এর টাকা কালেকশন হয়েছে থ্রু ব্যাংক, যেটা তো ক্যাশ বইতে নাই। আর একটা হচ্ছে ইন্টারেস্ট আর্নড অন চেকিং অ্যাকাউন্ট $45, ইন্টারেস্ট অ্যাড হয়েছে কিন্তু ক্যাশ বইতে যোগ হয় নাই। আর এনএসএফ চার্জ ব্যাংক বই থেকে ডেবিট হয়েছে, সো ব্যাংকে ডেবিট মানে হচ্ছে উইথড্র হয়েছে, হ্যাঁ, অথবা লেস হয়েছে। আর এখানে হচ্ছে সেফটি ডিপোজিট বক্স রেন্ট $65 একটা এক্সপেন্স ব্যাংক স্টেটমেন্ট থেকে লেস হবে। ওকে, আচ্ছা, অ্যাট সেপ্টেম্বর 30 ডিপোজিট ইন ট্রানজিট ওয়ার 5450, আর আউটস্ট্যান্ডিং চেক হচ্ছে এটা। এখন নাও প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, ওকে, সো আপনারা একটু ট্রাই করেন তো, দেখেন এটা পারেন কিনা। ফর দ্য মান্থ এন্ডেড সেপ্টেম্বর 30, সো ইউ ফার্স্ট ট্রাই। প্রথমে ফরম্যাটটা আমি একটু দেখা দিচ্ছি। ব্যাংক ক্যাশ ব্যালেন্সেস পার ব্যাংক, আর হলো ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস, তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো করবেন, ঠিক আছে। সো ব্যাংকের ব্যালেন্স হলো আমাদের এখানে 16,424.22, আর বইয়ের ব্যালেন্সটা ছিল হচ্ছে 17,404। Okay, now you please try from the question.
Okay, so are you done? হয়েছে সবাই? স্যার একটা ট্রানজাকশন বুঝতেছি না স্যার, কালেকশন অফ $25 নোটস প্লাস ইন্টারেস্ট, স্যার এটা বুঝতেছি না স্যার। এই যে ব্যাংক হচ্ছে ডিপোজিটর বিয়াফে এই টাকাটা কালেক্ট করছে, নোটসের টাকা। নোটসের প্রিন্সিপাল অ্যামাউন্ট ওয়াজ 2500 টাকা, আর এর সাথে ইন্টারেস্ট ছিল 30 টাকা। তাহলে 2530 টাকা কালেক্ট করছে। ব্যাংক যদি কালেক্ট করে ডিপোজিটরের বিয়াফে, তখন তো ডিপোজিটর অ্যাকাউন্টে যোগ করে ফেলে। যোগ হবে স্যার, ডিপোজিটের অ্যাকাউন্টে যোগ হবে স্যার 2530 টাকা, জি, কিন্তু এখানে যখন 45 টাকা, এটা কি স্যার? 45 টাকা হচ্ছে ইন্টারেস্ট আর্নড অন চেকিং অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যে সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে বা কোনো ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, তো স্যার নর্মালি কি এনএসএফ হয়, একটা স্যার। নর্মালি তখন কি হয় যে ওইটা ইন্টারেস্টটা যোগ হয় না। তো ব্যাংকের অ্যাকাউন্টে এইগুলো অ্যাড হয়েছে আর কি, দুইটা এডিশন হয়েছে। স্যার এনএসএফ চেকটা কি ব্যাংকের থেকে মাইনাস করে বলছে? এনএসএফ হ্যাঁ চেকটা, হ্যাঁ, এনএসএফ চেকের ট্রিটমেন্ট হলো যে ডিপোজিটর এই চেকটা যখন ডিপোজিটর থেকে মাইনাস করবে। ডিপোজিটর যখন ব্যাংকে জমা দিছিল, তখন ডিপোজিটর অ্যাকাউন্টে অ্যাড করছিল, কিন্তু আসছে মানে ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয় নাই, বা ডিপোজিটর অ্যাড করে ফেলছিল। ঠিক আছে, এখন তাহলে এখন ডিপোজিটের ডিপোজিটর থেকে মাইনাস করে দিব। মাইনাস করে দিব, জি। আচ্ছা, তাহলে এখন দেখেন ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক, ব্যাংকের বইতে যে অ্যাডজাস্টমেন্ট গুলো হবে, এটা হচ্ছে ফার্স্ট ডিপোজিট ইন ট্রানজিট, হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, 2383। আবার কারেন্ট সিরিয়ালটা মেনটেন না করলে কি প্রবলেম আছে নাকি? সিরিয়াল করলে আপনার কোশ্চেন থেকে যদি সলিউশনটা করেন তাহলে কোনো এন্ট্রি বাদ পড়বে না। সিরিয়াল বলতে কি এখানে, না আগে পরে লিখলে কিছু হবে কিনা এটা? স্যার ওই যে ট্রানজেকশন ওয়াইজ একটা একটা করে যদি আসে তাহলে আর হুম। মানে এলোমেলো কম হয়। হ্যাঁ, তাহলে এখন এখানেও করতে পারেন যে প্রথমে ডিপোজিটরের থেকে করলেন, অসুবিধা নেই। জি ডিপোজিটর থেকে যেটা করলেন সেটা হচ্ছে ক্রেডিট করা হয়েছে যেগুলো ব্যাংকে, এগুলো আগে যোগ করে নিয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কালেকশন অফ নোটস প্লাস ইন্টারেস্ট 2530, তার সাথে আরেকটা যোগ হচ্ছে ইন্টারেস্ট আর্ন হয়েছে 45 প্লাস। আর যেগুলো লেস হবে, এনএসএফ চেক, আর হচ্ছে সেফটি ডিপোজিট, বক্স এনএসএফ হচ্ছে 425, রেঞ্জ হলো 65। Okay, so now you calculate the corrected balance. দেখি মিলছে, মিলে নাই তো না? মিলছে স্যার। ও হ্যাঁ, মিলছে। মিলে গেছে স্যার, মিলে গেছে। 90, তার মানে হচ্ছে স্যার আমাদের অ্যাকাউন্ট ঠিক 65টা আছে। কই পেলেন স্যার? কোনটা? 65 যেটা? এই যে এখানে ডেবিট এন্ট্রি করছিল ব্যাংকে আর কি, ও 65 টাকা। আচ্ছা, বুঝতে পারছি স্যার, ওটা আমি দেখিনি। ওকে, এখন হচ্ছে জার্নাল গুলো লেখেন তো এখানে ডিপোজিটের বইতে। ডিপোজিটের বইতে 4টা অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ, 4টা জার্নাল এন্ট্রি লেখেন দেখি।
cash debit, interest revenue credit, notes receivable credit. স্যার এটা এনএসএফ চেক যেটা এটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যাংক ক্রেডিট হবে না স্যার? জি। স্যার করা হয়েছে। মানে ফার্স্ট এন্ট্রিটা কি ছিল? Cash debit, হ্যাঁ, notes ক্যাশ receivable debit, interest ডেবিট, revenue credit. নোটস রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট ক্রেডিট। সো ক্যাশ হচ্ছে 530, 2530, হ্যাঁ। নোটস এর টাকা ছিল, নোটস প্রিন্সিপাল অ্যামাউন্ট ওয়াজ 2500 টাকা, ইন্টারেস্ট হলো 30। সো হোয়াটস নেক্সট? cash debit, interest revenue credit. ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট গুড। ক্যাশ ডেবিট ইন্টারেস্ট ক্রেডিট। 45। And then third one, accounts receivable debit, bank credit. NSF চেক। হ্যাঁ, তাহলে আমরা আবার কাস্টমারকে ধরবো, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট রেট 25। ক্লাস করতে And then number last one, Rex box rent. স্যার এটা কি বিবৃতিতেও যাবে নাকি নাকি? Miscellaneous এক্সপেন্সটা ডেবিট হবে স্যার। রেন্ট বক্স রেন্ট ডেবিট দিব আর ক্যাশ ক্রেডিট করে দিব। rent expense debit, হ্যাঁ, cash credit 65। হয়েছে? জি স্যার। আচ্ছা, তো রিসেন্টলি এখান থেকে যে কোশ্চেন গুলো আসতেছে ব্যাংক রিকনসিলিয়েশনে, নর্মালি একটু সহজ কোশ্চেন থাকতেছে। হুম, সহজ কোশ্চেন লাস্ট যেই জানুয়ারি 2025-এর যে একটা কোশ্চেন আসছে, আপনারা কি দেখছিলেন ওইটা? জানুয়ারি 25-এর কোশ্চেনটা? আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু কোশ্চেনটা আপনাদের সাথে শেয়ার করি।
ওকে, সো দেখা যাচ্ছে এটা। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। এটা জি, এটা একদম মোস্ট রিসেন্ট কোয়েশ্চেন, জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন আর কি। তো এখানে একটু চেঞ্জ হবে আপনাদের। আহ, ঠিক আছে, এখানে চেঞ্জটা হচ্ছে যেমন কোশ্চেনের ফরম্যাট গুলো, প্রথম কোশ্চেনটা থাকে এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, এমসিকিউ তে আগে 15টা কোশ্চেন থাকতো, এখন আপনাদের কোশ্চেন হতো এমসিকিউ 10টা কোশ্চেন থাকবে। তারপরে একটা হচ্ছে ম্যাচিং ট্রু ফলস কোশ্চেন থাকতো কোশ্চেন 2 তে, ট্রু ফলস। হ্যাঁ, স্টেটমেন্ট দেওয়া থাকতো 5টা স্টেটমেন্ট, এবং এগুলোকে লিখতে হইতো যে ট্রু কিনা নাকি ফলস। যদি ফলস হয় তখন কারেক্ট স্টেটমেন্ট লেখা লাগতো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে আহ, আরো এটা থাকবে, ফরম্যাটটা আছে। আর কোশ্চেন 3 হচ্ছে ম্যাচিং কোশ্চেন। দুইটা কলাম থাকতো, কলাম 1-এ কিছু টার্মস দেওয়া থাকতো, এবং কলাম বিতে এখানে হচ্ছে ওইটার এক্সপ্লানেশন দেওয়া থাকতো এবং ম্যাচ করা লাগতো। ঠিক আছে, এন্ড দেন সো এখান থেকে হলো 20 মার্কসের কোয়েশ্চেন। ঠিক আছে, আগে এটা 25 ছিল, এখন এটা 20 হবে। আর 80 মার্কস হচ্ছে আপনার ম্যাথ এবং হলো থিওরি। ঠিক আছে, সো তার মানে প্রত্যেকটা সেকশন থেকে ম্যাথ থাকবে এখানে 4টা বা, আচ্ছা ওইটা আমাকে একটু দেখতে হবে ম্যাথের। তাহলে ম্যাথ হচ্ছে 80 মার্কসের কোয়েশ্চেন থাকবে, ম্যাথ এবং থিওরি। ছোট ছোট থিওরি থাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, কিছু ছোট ছোট থিওরি থাকে, আবার ম্যাথও থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা একটু দেখেন। 4-এর বি। ওকে, সো একদম সহজ কোয়েশ্চেন না সবাই? জি স্যার, এটা হুম, একটা লেস করতে হবে, লেসটা অ্যাড করতে হবে। হ্যাঁ, এই ধরনের একটা এক্সারসাইজ আমরা করেছিলাম, মনে আছে? লাস্ট ক্লাসে এক্সারসাইজ নাম্বার 9 মেবি, যে ব্যাংক রিকনসিলিয়েশন থেকে এই যে এরকম একটা স্টেটমেন্ট, এরকম একটা করতে বলা হয়েছে। চ্যাপ্টার 9 স্যার। চ্যাপ্টার 8, ব্যাংক রিকনসিলিয়েশন চ্যাপ্টার 8। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। আই থিঙ্ক এগুলো আপনারা পারবেন। আমরা চ্যাপ্টার 5-এ যে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট দেখেছিলাম না, এখান থেকে। আচ্ছা, এটা একটু দেখেন।
অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং, এটা নতুন স্যার মনে হচ্ছে। হ্যাঁ, এখানে বলছে শেয়ার আউটস্ট্যান্ডিং ফর দ্য ইয়ার, এইটা আমার ইপিএস ক্যালকুলেশনের জন্য লাগবে, বাট বেসিক ইনকাম স্টেটমেন্ট এটা লাগবে না। আচ্ছা, সো এখানে সব ডেটাগুলো দেয়া আছে না? একটা হচ্ছে ফার্স্ট বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, সো এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 20% কম হবে। আর সেলস ডিসকাউন্ট 17,000 টাকা, এইটা আপাতত লাগবে না। ইন্টারেস্ট এক্সপেন্স 20,000 টাকা। ইনকাম ট্যাক্স হচ্ছে 30%। আর কস্ট অফ গুডস সোল্ড 5 লাখ টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর 18% অফ কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তাহলে অ্যাডমিন এক্সপেন্স হচ্ছে 18% অফ কস্ট অফ গুডস সোল্ড, তাহলে 5 লাখ টাকার 18% হচ্ছে অ্যাডমিন এক্সপেন্স ধরবেন। আর বাট 8% অফ গ্রস সেলস, কস্ট অফ গুডস সোল্ড বাট 8% অফ গ্রস সেলস। সেলস এখানে কি দেয়া আছে? নাই দেয়া স্যার। নেই না? না স্যার, দেয়া নেই। দেয়া নেই, আচ্ছা। আচ্ছা, আবার একটা কি বলছে? 4/5 অপারেটিং এক্সপেন্স। রিলেট টু সেলস অ্যাক্টিভিটিস। আচ্ছা, অপারেটিং স্যার অ্যাক্টিভিটিস। এরকম একটা জি বলেন। নিয়ম আছে না যে গ্রস সেলস এর এত% এবং কস্ট অফ গুডস সোল্ড এর এত%, এর মধ্যে যেটা কম সেটাকে না আর না যেটা স্যার, কম, এটা না, কম এরকম কিছু না। কম, এরকম দাঁড়ান কোন একটু। একটা নিয়ম আছে না? আচ্ছা, এইটা একটু দাঁড়ান, রসিদটা দিয়ে নিই। ওকে, তাহলে এখানে যদি অ্যাডমিন এক্সপেন্সটা করেন, তাহলে অ্যাডমিন এক্সপেন্স হচ্ছে 18% অফ কস্ট অফ গুডস সোল্ড। দুইটায়, একবার হচ্ছে 18% অফ কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হলো 8% অফ গ্রস সেলস। মানে এখানে আর থেকে এটা একটা, কি কস্ট অফ গুডস সোল্ড এর 8% ইনক্রিজ হবে? না মানে পাঁচ ইনক্রিজ, লাখ চল্লিশ হাজার 18% অফ কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ যেটা গুডস হচ্ছে সোল্ড, লাস্টে গ্রস সেল। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 5 লাখ টাকা। হ্যাঁ, আর গ্রস সেলস তো এখান থেকেও একটা ইয়ে করা যাবে, এটা বের করা যাবে। তাহলে 18% অফ 5 লাখ টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ইন্টু 5 লাখ, 90,000। 90,000 আসছে। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে এটা 8% অফ গ্রস সেলস, গ্রস সেলস। তাহলে এই 90,000 টাকা, এটা কি আমরা বলতে পারি যে ইট ইজ, স্যার 8% দিয়ে ভাগ দিয়ে দিবেন? হ্যাঁ, ভাগ দিয়ে দিলে 8% তাও পাওয়া যাবে। কত জি, আসে? 8% দিয়ে ভাগ দিলে স্যার 11,25,000 টাকা আসে। 11,25,000। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ওয়ে, আরেকটা হচ্ছে 4/5 অফ দ্য অপারেটিং এক্সপেন্স রিলেট টু সেলস অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখানে দুইটা এক্সপেন্স, একটা হলো অ্যাডমিন এক্সপেন্স, আর একটা হচ্ছে আমার সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা পাইছি। অ্যাডমিনটা পেয়েছি, কিন্তু সেলিং এক্সপেন্স তো পাই নাই। এখানে অপারেটিং এক্সপেন্সের মধ্যে অ্যাডমিনও আসবে, আবার সেলিং এক্সপেন্স আসবে, দুইটাই। ঠিক আছে, সো অপারেটিং এক্সপেন্স 18, তাহলে এখানে সেলিং এক্সপেন্সটা হচ্ছে কি 4/5, 4/5 অফ
operating operating expense. expense. Operating expense. Sorry, 4/5 of operating expense related to sales. Okay, ঠিক আছে, operating expense। তাহলে operating expense আমাদের কিন্তু কোশ্চেনে দেয়া নাই, বাট উই নো যে এই দুইটা সামেশন হচ্ছে অপারেটিং এক্সপেন্স। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে 4/5 অফ, আমরা যদি অপারেটিং এক্সপেন্স ধরি এক্স, তাহলে এখান থেকে করা সম্ভব কিনা। তাহলে এখানে আমরা বলতে পারি কিনা যে এই 90,000 প্লাস 4/5 ইন্টু এক্স ইকুয়ালস টু হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, তাহলে অপারেটিং এক্সপেন্স কত, তাহলে ইকুয়ালস টু হচ্ছে এক্স নাকি? বোঝা যাচ্ছে কি এটা? স্যার এটা একটু হার্ড লাগতেছে স্যার। তো জটিল এখানে লাগতো স্যার। আচ্ছা, এখানে 4/5 অফ দ্য অপারেটিং এক্সপেন্স রিলেটেড টু সেলস অ্যাক্টিভিটিস। তাহলে অপারেটিং সেলিং এক্সপেন্সটা হলো অপারেটিং এক্সপেন্সের 4/5। আমরা যদি অপারেটিং এক্সপেন্স যেহেতু নাই কোশ্চেনে ডিরেক্টলি, আমরা অপারেটিং এক্সপেন্স ধরে নিই এক্স, কেমন? তাহলে এক্স হলে কি এক্স এর তাহলে এটা কি হবে যে 4x ডিভাইডেড বাই 5, এটার মানটা এটা হবে না? জি স্যার এটা হবে, কিন্তু কিন্তু স্যার এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কেন নিয়ে আসলেন এটা বুঝতেছি না। এখন 90,000 কেন হলো? 90,000 তো এখানে অ্যাডমিন এক্সপেন্স আর 18% অফ কস্ট অফ গুডস সোল্ড তো বলাই হ্যাঁ আছে। ওটা বুঝছি, বাট সেলিং এক্সপেন্সের মধ্যে কেন নিয়ে আসলেন এটা বুঝতেছি না, এটা একটু মানে আর ইয়া লাগে। সেলিং এক্সপেন্স হচ্ছে 4/5 অফ দ্য অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্স আবার হলো এই দুইটার সামেশন, অর্থাৎ অ্যাডমিন এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্সের দুইটা সামেশন হচ্ছে অপারেটিং এক্সপেন্স। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। অপারেটিং এক্সপেন্স আমরা জানি না, লেটস সে কত জানি না, যেহেতু কোশ্চেনে দেওয়া নাই ডিরেক্টলি। তাহলে অপারেটিং এক্সপেন্স যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর 4/5 হচ্ছে আমার সেলিং এক্সপেন্স, মানে 4x ডিভাইড বাই 5 হচ্ছে সেলিং এক্সপেন্স। এই দুইটা মিলিয়েই কিন্তু হচ্ছে আবার আমার টোটাল অপারেটিং এক্সপেন্স। আর অপারেটিং এক্সপেন্স ধরছিলাম আমি এক্স, ঠিক আছে? নাহলে 4x ডিভাইড বাই 5 ইকুয়ালস টু হচ্ছে x। এখন এখান থেকে আপনি x এর মানটা বের করেন, তাহলে এটা হয়ে যাবে। মানে 4x ডিভাইড বাই 5, ওই রাইট হ্যান্ড সাইডের এক্সটাকে রেফারেন্স সাইডে নিয়ে আসেন, ইকুয়ালস টু হচ্ছে 90,000। এটা ইকুয়েশন মেথডে সলভ করতে হবে আর কি। ইকুয়ালস টু হচ্ছে 90,000। চার লাখ 50,000 হয়েছে। তাহলে x ইকুয়ালস টু 4,50,000 নাকি? জি স্যার। x মাইনাস 4x ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু হচ্ছে 90,000। তাহলে x যদি কমন নেওয়া হয় কি থাকে, 1 মাইনাস 4/5 ইকুয়ালস টু হচ্ছে 90,000। 4,50,000 হবে মুভি। জি, তাহলে 1 x ইন্টু, তাহলে এটা কত থাকে, 1 থেকে 4/5 বাদ দিলে কত থাকে, যে 5 নেন তাহলে 5 মাইনাস 4 ডিভাইড বাই 5 না? যদি 4,50,000 হবে। হ্যাঁ, সিম্পল ম্যাথ, হ্যাঁ, 90,000। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কত হবে x। তাহলে 4,50,000। জি, x ইন্টু 1/5 ইকুয়ালস টু হচ্ছে 90,000। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু হচ্ছে 90,000, 1/5 এটা ভাগ ছিল, এটা গুণ হয়ে যাবে 5।
4,50,000. Okay, so you got operating expense 4,50,000 পেলেন। এখন তাহলে সেলিং এক্সপেন্স কত হবে? স্যার সেলিং এক্সপেন্স তাহলে ওখানে বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, তাহলে 4/5 ইন্টু 4,50,000, 3,60,000 হবে মনে হয় স্যার। 3,60,000। It's 3,60,000. আচ্ছা, তাহলে এখন এখান থেকে নাও ডু দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট লেস সেলস, লেস, এখানে সেলস রিটার্ন একটা আছে নাকি ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট আছে। এগেইনস্ট হচ্ছে নেট সেলস, এখান থেকে বাদ দিবেন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড এগেইনস্ট হচ্ছে গ্রস প্রফিট, এখান থেকে বাদ দিবেন অপারেটিং এক্সপেন্স। এগেইনস্ট হচ্ছে ইনকাম বিফোর ট্যাক্স, এখান থেকে লেস ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম আফটার ট্যাক্স। আচ্ছা, সো এটা কি হয়েছে ফরম্যাটিং? আচ্ছা, ইনকাম, তাহলে সেলস ফিগার ইউ গেট, যে সেলস হচ্ছে এটা, আর এখান থেকে ডিসকাউন্ট ছিল আমাদের অ্যাজ পার দ্য কোয়েশ্চেন, ডিসকাউন্ট 17,000। 17,000, 17,000। তাহলে নেট সেলস হলো কস্ট অফ গুডস সোল্ড, সরাসরি কোয়েশ্চেনে দেয়া আছে, আপনারা যদি কস্ট অফ গুডস সোল্ড এখান থেকে বেরও করে নিতে পারবেন যদি কোয়েশ্চেনে দেয়া না থাকে, ঠিক আছে? তাহলে আমরা যে এখান থেকে এই অ্যাপ্রোচটা করতে পারি যে বিগিনিং ইনভেন্টরি 92,000, হ্যাঁ, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ, পারচেজ আর লেস হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি। যদি কোনো ফ্রেট কস্ট থাকে সেগুলো যোগ করে নেবেন, ঠিক আছে? বিগিনিং ইনভেন্টরি কিন্তু কোশ্চেনে দেয়া আছে 92,000, আর ইন্ডিংটা আপনারা এখানে বের করে নিতে পারবেন। এটা হচ্ছে 92,000 এর 20% লেস হবে। আর পারচেসটা এখান থেকে, এন্ড ইউ নো দ্য কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে ইউ ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পারচেজ। এখানে ব্যাক অ্যাপ্রোচে যাবেন, এটা লেস করে সেটা প্লাস করবেন আর এটা মাইনাস করবেন, ঠিক আছে? দিস ইজ কস্ট অফ গুডস সোল্ড। যদি আমার কোনো ফ্রেট কস্ট বা এগুলো না থাকে, যদি ফ্রেট কস্ট থাকে তাহলে কিন্তু আমি যোগ করে নিতে হবে। আবার শুধু পারচেজ ধরছি আমি, পারচেজ যদি রিটার্ন বা কিছু থাকে এগুলো লেস করে নিতে হবে। স্যার এটা 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 না বের করলেও তো স্যার হবে অঙ্কটা না, হবে, কিন্তু এটা হ্যাঁ বের করতে হবে হবে, হ্যাঁ। কারণ এখানে সরাসরি কস্ট অফ গুডস সোল্ড যদি না দেয়া থাকতো তাহলে এখানে তো আমরা, দেয় আছে স্যার। জি, তো এটার জন্য যদি আরেকটা কোশ্চেন থাকে এরকম তাহলে এটা দেখাই দিলাম এর জন্য। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 500,000 না, মানে গ্রস প্রফিট কত আসে?
6,28,000 আছে। হ্যাঁ, তাহলে 6,08,000 এন্ড অপারেটিং এক্সপেন্স আমরা এখানে বের করে নিয়েছিলাম 4,50,000। 4,50,000। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 1,58,000। না না না, 1,38,000 টাকা। 1,58,000। আর ট্যাক্সের রেট দেয়া আছে কোশ্চেনে। ট্যাক্সের রেট কত আছে? 30% ইনকাম ট্যাক্স। স্যার ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে যে স্যার। ও, ইন্টারেস্ট এক্সপেন্স আছে। জি স্যার। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স 20,000। আচ্ছা, এখন ইন্টারেস্ট এক্সপেন্স যদি আবার অপারেটিং এক্সপেন্সের মধ্যে না আসে, তাহলে এখানে ইনকাম এই জায়গাটা তাহলে আমার একটু ইয়ে করে নিতে হবে। যদি অপারেটিং এক্সপেন্সের মধ্যে ইনক্লুড করা থাকে না থাকে, তাহলে আমরা অনেক সময় থাকে না, অনেক সময় আমরা এটাকে বলি ইবিআইটি। ইবিআইটি Okay, so do you know what does it mean, EBIT? আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স। Earnings before, মানে profit ইনকাম before ট্যাক্স interest, I for interest, T for tax, ইন্টারেস্ট। interest and tax. Okay. তাহলে this one, এখন এখান থেকে you deduct I. I stands for interest. I বাদ দিলে কি থাকলো? EBIT থেকে I বাদ দিলে I চলে গেছে, তাহলে থাকলো EBT, না? আর্নিং বিফোর ট্যাক্স। Earnings before tax, এখান থেকে আবার ট্যাক্সটা বাদ দিয়ে দেন, তাহলে থাকবে EAT, earnings after tax. Interest was interest expense হচ্ছে 20,000. Before tax profit, এটা tax হচ্ছে now you will do the tax. Tax is 30%. বাকিটুকু হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। স্যার 1,38,000-এর উপর 30% করতে হবে। 1,38,000 উপরে, বিফোর ট্যাক্সের উপরে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এখন দেখেন আপনাদের একটা এডিশনাল ইনফরমেশন ছিল না, যে শেয়ার আউটস্ট্যান্ডিং শেয়ারস, জি স্যার। ওইটা এবারে জি স্যার। আউটস্ট্যান্ডিং শেয়ারস এবং কমন শেয়ারস, আউটস্ট্যান্ডিং কমন শেয়ারস, এটা আমরা কি কাজে ইউজ করবো? এই যে এখানে দেখেন বলছে যে 30,000 ordinary shares are outstanding for the entire year. Ordinary মানে হচ্ছে কমন শেয়ার, সাধারণ শেয়ার। আউটস্ট্যান্ডিং কমন শেয়ার হলো 30,000। আচ্ছা, এখন এটা কি কাজে লাগবে? এটা হচ্ছে আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশনের কাজে লাগবে, ইপিএস। এটা হচ্ছে আর্নিংস পার শেয়ার। এটার ফর্মুলাটা হচ্ছে, এই যে আমাদের যে প্রফিটটা হলো 96,600 টাকা প্রফিট হলো, এই প্রফিটটাই তো আমরা শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভাইড করে দিব নাকি, যদি আমার কোনো প্রেফার্ড শেয়ার না থাকে। জি স্যার। প্রেফার্ড শেয়ার থাকলে আবার প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিতে হবে, তারপরে বাকি যেটা আছে সেটা কমন শেয়ার হোল্ডারদের মধ্যে দেওয়া হবে। আর যদি প্রেফার্ড শেয়ার না থাকে, তাহলে এই জায়গাটাই কমন প্রেফার্ড শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডাররা পাবে নাকি। তাহলে এটা ফর্মুলা হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্স বা নেট ইনকাম মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড
যদি প্রেফার্ড ডিভিডেন্ড না থাকে, প্রেফার্ড শেয়ার না থাকে, তাহলে প্রেফার্ড ডিভিডেন্ড 0 হবে। নেট প্রফিট থেকে ডিভিডেন্ড বাদ দিবেন, প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিবেন, বাকিটুকু হচ্ছে আউটস্ট্যান্ডিং কমন শেয়ারস। তাহলে প্রফিট হচ্ছে আমার 96,600 টাকা, ডিভিডেন্ড প্রেফার্ড ডিভিডেন্ড নাই, 0, যেহেতু কোনো প্রেফার্ড শেয়ার ছিল না। সো দিস প্রফিট উইল বি ডিস্ট্রিবিউটেড আউট অফ 30,000 কমন শেয়ারস। এখন এটা কত আসে? Divided with this one, 3.22 আর্নিংস পার শেয়ার। আচ্ছা, আমি যে শেয়ার হোল্ড করতেছি, একটা শেয়ার আমার কত টাকা প্রফিট হলো? স্যার এটা কি দেখা দিতে হবে? হ্যাঁ, এটা ওই ক্যালকুলেশনের সাথেও আর্নিংস পার শেয়ারটা ক্যালকুলেট করতে হবে, যেহেতু এখানে কোশ্চেনটা বলছে অ্যান ইনকাম স্টেটমেন্ট। আপনারা যদি কোনো কোম্পানির ইনকাম স্টেটমেন্ট দেখেন, স্টেটমেন্টের মধ্যে কিন্তু আপনার ইয়াও থাকে, আর্নিংস পার শেয়ার, এই এই ক্যালকুলেশনটাও করতে হবে। স্যার এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় দেয় স্যার, কেউ পাশ করতে পারবো স্যার? আপনারা কি পারেন নাই? কেউই পারেন নাই এই কোশ্চেন করতে, সলভ করতে? হ্যাঁ, না স্যার, আমার কাছে মনে হচ্ছে স্যার ইতিহাসে সেরা কঠিন অঙ্ক এটা। আপনি কয়বার পরীক্ষা দিয়েছেন? আমি একবার দিছি মাত্র স্যার। একবার দিয়েছেন? জি ফুল প্রিপারেশন নিয়ে দিছিলেন নাকি এমনি দিছিলেন? স্যার, প্রিপারেশন ছিল স্যার, কিন্তু মানে ফুল প্রিপারেশন ছিল না স্যার। এজন্যই মনে হয়েছে সবচেয়ে কঠিন কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের বেসিক ম্যাথটা ছিল আসলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এটা করতে গিয়ে এটা করাইলাম। জাস্ট একটু গো থ্রু করে দেই বাকি কোশ্চেন গুলো। আমাদের যদিও সিলেবাস শেষ হয় না এখন, অনেক কিছু করলেও বুঝবেন না, অনেক কোশ্চেন হয়তো আমাদের পড়ানো হয় না এখন পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এখানে পরের কোশ্চেন নাম্বার 5-এ ছিল জার্নালাইজ এন্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে এই যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা অলরেডি চ্যাপ্টার 3-তে কিন্তু করেছি, তো এটা পারার কথা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো। আচ্ছা, এরপরে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে কোশ্চেনে, and then laser reveals that the cash account has a normal balance. He also discovered the following errors. এখানে কিছু ভুল, মানে কারেক্টিং এন্ট্রিজ, কিছু ভুল আছে। এন্ট্রিটা একটু করে দিবেন স্যার। আচ্ছা, কারেক্টিং এন্ট্রি আমি একটু দেখা দিচ্ছি, হয়তো এখন সময় হবে না এটা করানোর জন্য। যেমন আপনার এখানে যে প্রথমটা যেটা বলছে, ক্যাশ পারচেজ অফ সাপ্লাইজ ফর 850 টাকা ওয়াজ জার্নালাইজড এন্ড পোস্টেড অ্যাজ ডেবিট টু সাপ্লাইজ 85 টাকা এন্ড ক্রেডিট টু ক্যাশ 85 টাকা। মানে সাপ্লাইজ পারচেজ করছেন 850 টাকা, এটা লিখছেন সাপ্লাইজ ডেবিট 85 টাকা, ক্যাশ ক্রেডিট করছেন 85 টাকা, এটা কত হবে? 850-এর সাতশো জায়গায় 50, শুধু 85 লিখছেন, তাহলে 850 হ্যাঁ, 85 বাদ দিয়ে সাতশো বাকি পঁয়ষট্টি বাদ দেন, কত আসে? সাসপেনশনের হ্যাঁ, 765 স্যার। 765 আসছে। হ্যাঁ, তাহলে আমার এখন এন্ট্রি করেন, কারেক্টিং এন্ট্রি কি হবে? তো সাপ্লাইজ ডেবিট 765 আর ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট। 765। ঠিক আছে, জি আচ্ছা। এখন ওই যে সাপ্লাইজের জন্য একটা অ্যাকাউন্ট করলেন না, আর এখানে আপনার সাপ্লাইজ হচ্ছে ক্রেডিট করে রাখছে যে 500 টাকা ক্রেডিট, তাহলে আপনার ডেবিট ছিল কত? 785 নাকি? 765 স্যার। 765 ডেবিট, আর এখানে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, তাহলে এই দুইটা ডেবিট ক্রেডিট করে সাপ্লাইজের ব্যালেন্সটা বের করতে পারবেন না? 765 মাইনাস 500, 265 আসে নাকি? 265 হ্যাঁ, তাহলে এটা হলো সাপ্লাইজের কারেক্ট ব্যালেন্স, এটা ঠিক করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা কি আছে? ভুল এন্ট্রি, এ ক্রেডিট পোস্টিং অফ 800 টাকা টু প্রপার্টি ট্যাক্স পেয়েবল ওয়াজ মেড টুয়াইস। আচ্ছা, মানে প্রপার্টি ট্যাক্স পেয়েবল দুইবার দুইবার দিছেন। এটা একবার কমাই দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন ডেবিটটা কি হওয়ার কথা?
প্রপার্টি ট্যাক্স এক্স, এটা পেয়েবল এর এন্ট্রি, তাই তো? পেয়েবল মানে হচ্ছে এক্সপেন্স হয়েছে, এক্সপেন্সটা ডিউ আছে, এই জন্য পেয়েবল অ্যাকাউন্ট করা হয়েছে। তাহলে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট অ্যান্ড প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এখন প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স যদি কারেক্টলি করেন, মনে করি 800 টাকা লিখছেন, কিন্তু প্রপার্টি ট্যাক্স পেয়েবল দুইবার লিখছেন, তাহলে একটা ডেবিট কিন্তু দুইবার ক্রেডিট হয়ে আছে। এখন ঠিক করতে চাইলে কি করবেন? পেয়েবলটা ডেবিট করবো স্যার। পেয়েবলটা ডেবিট করে দিবেন। তাহলে পেয়েবলটা ডেবিট করলে প্রথমে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট 800 টাকা, আর প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট একবার ক্রেডিট হওয়ার কথা। তাহলে 800-এর জায়গায় আমি দুইবার লিখছি, 1600 টাকা লিখছি, তাহলে প্রপার্টি ট্যাক্স পেয়েবল ডেবিট করে দিব 800। ক্রেডিটটা কি করব? আচ্ছা, এটা কি ভুল কি? এক্সপেন্স ইন্টারেস্ট এক্সপেন্স ট্যাক্স। আচ্ছা ক্রেডিট না করে না দিবে। না 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 না, এটা ভুল কি আমি দুই জায়গায় করছি না এক জায়গায় করছি সেটা বুঝতে হবে। প্রথম হচ্ছে যে ক্রেডিট পোস্টিং অফ 800 টাকা প্রপার্টি ট্যাক্স পেয়েবল ওয়াজ মেড টুয়াইস। আচ্ছা, ডেবিটটা ঠিক দুইবার আছে, বলে দিচ্ছে স্যার। ডেবিটটা ঠিক আছে, কিন্তু ক্রেডিটটা দুইবার পোস্টিং দেওয়া হয়েছে, তাহলে প্রপার্টি ট্যাক্স পেয়েবল একবার ডেবিট করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে। এখন এখানে দেখেন প্রপার্টি ট্যাক্স পেয়েবল, আচ্ছা এগুলো সবই তো ভুল আছে। প্রপার্টি ট্যাক্স পেয়েবল ডেবিট আছে 6200 টাকা, আর আপনি এখন কি করলেন, আবার ডেবিট করলেন 1600। 800 টাকা। 800 টাকা কমবে। তাহলে 800 টাকা প্রপার্টি ট্যাক্স পেয়েবল ডেবিট করছেন। আবার এক্সপেন্স দেখাচ্ছে 1800 টাকা। হ্যাঁ, আর প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স হচ্ছে আপনার ওই নিচে প্রপার্টি স্যার। ট্যাক্স এক্সপেন্স 1800 টাকা। হ্যাঁ, 1800 টাকা। 800, এটা তো ঠিক আছে, এখানে তো ডেবিট এন্ট্রিতে কোনো ভুল নাই, ক্রেডিট এন্ট্রিতে দুইবার পোস্টিং দেওয়া হয়েছে। যদি আমি ভুল, মানে ইফ আই এম কারেক্ট, তাহলে এখানে শুধুমাত্র কারেকশনটা হবে হচ্ছে প্রপার্টি ট্যাক্স পেয়েবল, এখানে কারেকশনটা হবে। তাহলে ডেবিট করলেন, যদি ডেবিটটা ঠিক থাকে তাহলে এখানে কারেকশনটা করবেন, প্রপার্টি ট্যাক্স পেয়েবল যেটা আবার ডেবিট করতেছেন এটা যোগ করে দিবেন। জার্নালের জন্য কি তাহলে স্যার ওই এক্সপেন্স? ডাবল এন্ট্রি হবে না। আচ্ছা তার কারণ হচ্ছে যদি ক্রেডিট পোস্টিং এ আমি মানে ইফ আই এম নট রং, যে ডেবিটটা ঠিক করা হয়েছিল কিন্তু ক্রেডিটে দুইবার পোস্টিং দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি আমার ভুল না হয়। আর তারপরে আমি দেখবো না, শেষ পর্যন্ত যাই। আর এটা তার হচ্ছে যদি ক্রেডিট। জি, তার যদি ক্রেডিট ব্যালেন্সটা যদি দুইবার হয় তাহলে স্যার এটা কিভাবে ডিডাক্ট করবো এখন? ওই যে ডেবিট করে দিলাম। একটাকে ডেবিট করে দিলে হবে? হ্যাঁ, তাহলে তো সমপরিমাণ একটা, ছাড়া আবার ক্রেডিট করা লাগবে না? এখন যদি আসলে ডাবল এখানে তো মনে হয় স্যার আমরা জার্নাল কি দিব নাকি ডিরেক্ট শুধু ট্রায়াল ব্যালেন্সটা চেঞ্জ করে দিব? ট্রায়াল ব্যালেন্স, এখন মানে ট্রায়াল ব্যালেন্স তো অবশ্যই ইম্প্যাক্ট হবে, মানে এখানে ভুলটা কি হচ্ছে সেটা বোঝানোর জন্য। যেমন এখানে হচ্ছে লেটস সে যেটা হওয়ার কথা ছিল প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে প্রপার্টি ট্যাক্স পেয়েবল পেয়েবল ক্রেডিট। এখন আমি যদি ডেবিট করতাম লেটস সে 800 টাকা, আর ক্রেডিট করে দিতাম 800 টাকা, ইটস ফাইন, এটা কারেক্টিং এন্ট্রি। কিন্তু আমি ভুলটা করছি কি, যে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স 800 টাকা ডেবিট ঠিক লিখছি, কিন্তু ক্রেডিট লিখছি 1600 টাকা। ক্রেডিট দেওয়া লিখছে 1600, এখন ডেবিট আর 800 দিলে মিলে গেল। ডেবিট 800 টাকা দিলে মিলে গেল। তাহলে কারেক্টিংটা হচ্ছে, কারেক্টিং এন্ট্রিটা হলো, যদি সিঙ্গেল আমি বুঝে থাকি যে এক জায়গায় ভুল হয়েছে শুধু একবার, তখন প্রপার্টি ট্যাক্স পেয়েবলটা ডেবিট করে দিব 800 টাকা। ঠিক আছে, তাহলে এখন তখন ডেবিট এবং ক্রেডিট গুলো সব অ্যাডজাস্ট হয়ে গেল। একবার ক্রেডিট করছেন আবার ডেবিট করে দিলে এটা এখন 800 টাকা হয়ে যাবে ব্যালেন্স। এটা কি জার্নালের মতো দিতে হবে না স্যার? শুধু পেয়েবলটা ডেবিট করে দিলেই হবে? হ্যাঁ, না জার্নাল বলতে এখন মনে করেন আমি যখন টি অ্যাকাউন্টস করবো তাহলে টি অ্যাকাউন্টস এফেক্ট হবে। টি অ্যাকাউন্টসে আমার এই যে প্রপার্টি ট্যাক্স পেয়েবল যেটা ছিল এটা এখন চেঞ্জ হবে। আচ্ছা, এটা একটা। এমন সিঙ্গেল আর দেখি নাই।
হ্যাঁ এমন সিঙ্গেল কারেকশন আর পাইনি। আর হ্যাঁ একটা কথা স্যার, এই যে স্যার এখানে যে বলছে প্রথমটাতে স্যার বলছে যে স্যার ক্যাশও তো স্যার 85 টাকা ক্রেডিট করা হয়েছে, এটাও কি স্যার ইম্প্যাক্ট পড়বে? ক্যাশ পারচেজ অফ সাপ্লাইজ ফর 850 টাকা, এটা কি ছিল? না, এখানে তো ওইটা তো দুই তো জায়গায় দুইটাতেই কম ছিল, ওইটা তো আমরা দুইটাতেই বাড়ায় দিছি। ডেবিট কিন্তু ক্রেডিট এটা তো দুইটাতেই শুধু কম একটা। লেখা হয়েছে, এই জন্য দুই ডাবল এন্ট্রি হয়েছে এখানে। হ্যাঁ ঠিক আছে। স্যার এখানে তো শুধু ট্রায়াল ব্যালেন্স করতে বলছে, যদি আমি এই কোশ্চেনটাকে যদি ধরি, তাহলে এখানে বলছে প্রিপেয়ার এ কারেক্ট ট্রায়াল ব্যালেন্স, তাহলে কি হুম আমি শুধুমাত্র আমার মতো করে রাফ করে মানে মানে জার্নাল করে কি আমি শুধু ট্রায়াল ব্যালেন্সটা তুলে দিলে হবে না? ট্রায়াল ব্যালেন্সের এই এন্ট্রি গুলো আর এখানে যে কারেকশন গুলো আছে, প্রথমে এই যে টি অ্যাকাউন্টস গুলো করছেন। আচ্ছা, এই টি অ্যাকাউন্টস গুলো ফার্স্ট অফ অল এখানে দেখেন, প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবল লিখছে ক্রেডিট, এটা কি ক্রেডিট হওয়ার কথা? অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হয় না। এটা না, স্যার না পুরাটাই স্যার, ভুল আছে স্যার, এটা হ্যাঁ পুরোটা ভুল। ভুল আছে তারপরে স্যার। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা ঠিক আছে। প্রপার্টি ট্যাক্স পেয়েবল ডেবিট স্যার লেখা ডেবিট আছে, পেয়েবল তো সব ডেবিট এটা কখনো ক্রেডিট হওয়া হওয়ার কথা সম্ভব না, স্যার। ক্রেডিট হবে। ক্যাপিটাল ক্রেডিট ঠিক আছে। আবার রেভিনিউ আবার ডেবিট করে ফেলছে, সার্ভিস ক্রেডিট রেভিনিউ ডেবিট, এটা ক্রেডিট হবে। স্যালারিজ এক্সপেন্স ডেবিট, এটা ঠিক আছে। আর্নার সার্ভিস রেভিনিউ, এটা লাইবিলিটি, এটা ক্রেডিট যাবে। ক্রেডিট হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা ডেবিট হওয়ার কথা। ডেবিট ঠিক হবে। আছে, ইউটিলিটিজ এক্সপেন্স, এটা ডেবিট হওয়ার কথা, ডেবিট এটা হবে। ঠিক করতে হবে। প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স, এটা ঠিক আছে। এক্সপেন্স আর ডেবিট। সাপ্লাইজ ডেবিট হওয়ার কথা। ওকে। এখন ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের ইয়া। জায়গায় ডেবিট করে যদি দেখেন যে দুইটা ব্যালেন্স ট্রায়াল মিলেছে ব্যালেন্সও কিনা তো আগে, স্যার, টোটালটাও তো ঠিক নেই স্যার। টোটালটাও ঠিক নেই, এই জন্যই তাহলে ট্রায়াল ব্যালেন্সটাকে ঠিক করতে হবে, ঠিক করে দেখেন দুইটা সমান হয় কিনা। যদি দুইটা সমান হয়, তারপরে আপনি এই অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিক করবেন। ঠিক আছে। তো আচ্ছা আগে আমি ট্রায়াল ব্যালেন্সটা ঠিক করতে হবে, ট্রায়াল ডেবিটেরটা ব্যালেন্স ঠিক ডেবিট, করতে হবে, ক্রেডিটেরটা ক্রেডিট দিয়ে ক্রেডিটটা ঠিক ক্রেডিট করে করতে দিয়ে হবে। তারপরে অ্যাডজাস্টমেন্ট গুলো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে যদি স্যার আচ্ছা জি ক্যাশ পার, স্যার নাম্বার ওয়ান, স্যার ওই ক্যাশ হ্যাঁ সাপ্লাই যেটা ওটা হচ্ছে 150 জায়গায় একটা জিরো মিসিং গেছে, তাহলে ওটা মানে দুইটা ঠিকই আছে ওই পর্যন্ত, কিন্তু মানে নাম্বার কম হয়েছে, তখন ওই 750 থেকে 85 বাদ দিয়ে যেটা হুম আছে সেটা আবার ব্যালেন্স করে দিতে হবে। দুই দুই হ্যাঁ ঠিক, হ্যাঁ ক্যাশে আর হচ্ছে সাপ্লাইস হ্যাঁ এক্সপেন্স। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, তাহলে ক্যাশের ব্যালেন্স ছিল আপনার 28,700 টাকা। তাহলে এইটা হয়ে যাবে। এখান থেকে আবার এই টাকাটা লেস করে দিবেন, কারেক্টেড ব্যালেন্স হবে এই টাকাটা লেস করার পরে যেটা আসে সেটা, ঠিক আছে। এক্স্যাক্টলি। এটা স্যার নেক্সট ক্লাসে একটু দেখাই দিয়েন স্যার। আচ্ছা অসুবিধা নেই, আমি এখন আমরা হয় কি এটা আমি নেক্সট ক্লাসে করি স্যার, আমরা তারপর স্যার আপনার সাথে একটু মিলাই নেই, তাহলে এটা একটু পোস্ট করে দিবেন। এই কোশ্চেন তো পাওয়া যায় ক্লাসরুমে, এই আইসিএমইবি ওয়েবসাইটে কোশ্চেন, এখানে আইসিএমইবি ওয়েবসাইটে পাওয়া যায়। জি স্যার, স্যার কোশ্চেন পাওয়া যাবে, কোশ্চেন সমস্যা নেই। স্যার আইসিএমইবি এটা দু ওয়েব হাজার পাস পঁচিশের জানুয়ারি হ্যাঁ 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 হ্যাঁ, জানুয়ারি কোশ্চেন 25, পেপার, তার 2025। হ্যাঁ তার হচ্ছে জানুয়ারি পাঁচের 25, 5 জি। নাম্বার কোশ্চেন, পাঁচের বি। পাশে আপনারা, আমি শুনেন আমি একটু হ্যাঁ, যেটা এগুলো আপনাদেরকে পাওয়া একটু যায়, আর যদি আপনারা প্রিন্ট আউট নিতে চান তাহলে এগুলো যে যার ইয়া থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হয়, যে যার মতো করে, ঠিক আছে। আচ্ছা এখন আমি পুরোটা করছি না কেন, কারণ আমাদের সিলেবাসটা শেষ হয় নাই, অনেক কোশ্চেন দেখবেন এখানে আমার পড়ানো হয় নাই সিলেবাসে। এখন so এটা পুরোটা করলে আপনি বুঝবেন না, এই জন্য আমি জাস্ট একটু গো থ্রু করে দেখাচ্ছি যে কি ধরনের কোশ্চেন আসছে। আচ্ছা এখানে দেখেন, এখানে যে লোয়ার অফ কস্ট অথবা এনআরবি মেথড, ইনভেন্টরি লাস্ট চ্যাপ্টার থেকে আমরা যেটা করেছিলাম। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay. ইয়েস স্যার। আচ্ছা এখানে ইনভেন্টরি একটা ম্যাথ, ঠিক আছে। তো এইটা আপনারা পারার কথা, এটা একটু প্র্যাকটিস করে দেখেন তো, 6 এর এ। আচ্ছা 6 এর বি, এইটাও আপনাদের পারার কথা, কারণ ওই যে ফিফো মেথড, অ্যাভারেজ মেথড, এগুলো আমরা করেছিলাম, এগুলো পারার কথা। সো আপনারা যেটা করবেন, পাস্ট ইয়ারের কোশ্চেনের সাথে চ্যাপ্টার ওয়াইজ মিলাবেন যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা আসছে, তারপরে ওই চ্যাপ্টারের আমাদের যে ডিসকাশনটা পড়ানো হলো ওইটা একটু পড়ে তারপরে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন।
আচ্ছা, এইটা হলো প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, এটা পড়ানো হয়নি, এটা চ্যাপ্টার 10, এটা আমরা পরে পড়বো। আচ্ছা, তারপরে যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিওস, এইটা আহ, এইটাও পড়ানো হয়নি, এটা চ্যাপ্টার 9। বা রেশিও অ্যানালাইসিস আরেকটা চ্যাপ্টার আছে, এটাও পড়াবো। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়া আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা আমরা পড়াবো, এটা পড়ানো হয়নি। তো এখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন থেকে তাহলে এখানে আরেকটা কোশ্চেন আসছে, একটা ডিফিকাল্ট একটা কোশ্চেন। এটা একবার আসছিল, এখন এই ধরনের কোশ্চেন সাধারণত দেয় না, আসলে এত কঠিন। আচ্ছা, P85A দেখা যাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাংক রিকনসিলিয়েশনের কোশ্চেন, কিন্তু দেখা আনসার যাচ্ছে। হচ্ছে অল্প একটু আনসার, আনসার খুব ছোট্ট। The bank portion of the bank reconciliation for Lengar Company at November 30, 2020 are as follows. ব্যাংক রিকনসিলিয়েশন এখানে একটা দেয়া আছে, কিন্তু সেটা হলো আগের মাসের নভেম্বর 30, 2020-এর। ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক এটা, এবং ডিপোজিট ইন ট্রানজিট যোগ করছে এটা, আউটস্ট্যান্ডিং চেক, চেক নাম্বার গুলো দিছে। টোটাল আউটস্ট্যান্ডিং চেক আছে 6,301 টাকা, এবং কারেক্টেড ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক হচ্ছে এটা। আচ্ছা, এবং সে অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক এগ্রিড উইথ দ্য ক্যাশ ব্যালেন্স পার বুকস অ্যাট November 30, দ্য ডিসেম্বর ব্যাংক স্টেটমেন্ট শোড দ্য ফলোয়িং চেকস। পরের মাসের আবার ডিসেম্বর মাসে ব্যাংক স্টেটমেন্টের এই একটা এক্সট্রাক্ট দেয়া আছে, যেখানে ব্যাংকের চেক বইগুলো, মানে কোন চেকগুলো ব্যাংক থেকে মাইনাস হয়েছে সেগুলো দেয়া আছে, চেক নাম্বার, আর ডিপোজিট কোনগুলো যোগ হয়েছে উইথ ডেট সেগুলো দেয়া আছে। ওকে, আর এখানে হচ্ছে ক্যাশ রেকর্ডস পার বুকস ফর ডিসেম্বর শোড দ্য ফলোইং, এবং ক্যাশ বইতে আপনি কোনগুলো যোগ করছেন পেমেন্ট গুলো সেগুলো দেয়া আছে, আর রিসিপ্ট যেগুলো সেগুলো দেয়া আছে। এখন এখান থেকে বলছে যে ইউজিং দ্য স্টেপস ইন দ্য রিকনসিলিয়েশন প্রসিডিওর ডিসক্রাইবড ইন দিস চ্যাপ্টার প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন এট December 30। সো এখান থেকে ডিসেম্বর 30তে আপনাদের একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। সো যেটা দেয়া আছে কোশ্চেনে, ব্যাংকের যে অ্যাডজাস্টমেন্ট সেটা হলো নভেম্বর 30, এখন ডিসেম্বর 30-র জন্য করতে হবে। ওকে, এখন এখান থেকে ওয়েটা কি, যে আমাদের ব্যাংক স্টেটমেন্টে একটা এক্সট্রাক্ট দেয়া আছে, যে ব্যাংক স্টেটমেন্টে আমার কোনগুলো ডিপোজিট হয়েছে আর কোনগুলো চেক ইস্যু করা হয়েছে, লেস করা হয়েছে, আবার ক্যাশ বইতেও কোনগুলো যোগ করা হয়েছে আর কোনগুলো লেস করা হয়েছে সেটা দেওয়া হয়েছে। মানে আপনি এখানে মিলাবেন যে ব্যাংক বইতে আমার যেগুলো ডিপোজিট আছে আর চেক বইতে যে ডিপোজিট গুলো আছে, রিসিপ্ট গুলো আছে, এগুলো কি সেম কিনা। যদি সেম না হয়, ক্যাশ বইতে বেশি করা হয়েছে কিন্তু ব্যাংক বইতে যোগ হয় নাই, তাহলে ইট মিনস যে আমাদের কিছু ডিপোজিট ইন ট্রানজিট আছে। আবার চেক বই, ব্যাংকের যে চেক গুলো মাইনাস করা হয়েছে ব্যাংক বইতে, আর অ্যাকাউন্ট আমাদের ক্যাশ বইতে যেগুলো ক্যাশ পেমেন্টে যেগুলো লেস করা হয়েছে, এগুলো চেক করে দেখবেন যে এগুলো সবগুলো যেগুলো ব্যাংক থেকে লেস হয়েছে চেক, আউটস্ট্যান্ডিং চেক। হ্যাঁ এগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা হবে কি আউটস্ট্যান্ডিং চেক। এম আই ক্লিয়ার? আচ্ছা, এর সাথে কিছু আদার ডেটা আছে, যেমন ক্রেডিট অফ 2,242 টাকা ফর কালেকশন অফ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ আমার একটা ইএফটি হয়েছে যেটা ব্যাংকে যোগ হয়েছে কিন্তু ডিপোজিটের বইতে যোগ হয়নি, তাহলে ডিপোজিটের বইতে এখন যোগ করে দিবেন। আর অ্যাডিশনাল কোম্পানির চেক বই প্রিন্ট করার জন্য একটা খরচ হয়েছে, সেটা ব্যাংক থেকে মাইনাস হয়েছে, ব্যাংক কিন্তু চার্জ। ব্যাংক চার্জ কিন্তু ডিপোজিটের বই থেকে মাইনাস হয়, লেস হয় নাই, তাহলে ডিপোজিটের বই থেকে লেস করে দিবেন। আচ্ছা, এন্ড ক্যাশ ব্যালেন্স পার বুকস হচ্ছে এটা, আর ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক হচ্ছে এটা। এবং দেখেন দুইটা মিলে নাই, স্বাভাবিকভাবে মিলবে না, কারণ এখানে আউটস্ট্যান্ডিং চেক, ডিপোজিট ইন ট্রানজিট এই ইস্যুগুলো আছে। ঠিক আছে, এখন আপনাকে অ্যানালাইজ করার সময় প্রত্যেকটা আইটেম বাই আইটেম দেখবেন। যেমন চেক নাম্বার 3,451 নাম্বার চেক একটা
পেমেন্ট করা হয়েছে ব্যাংক বইতে, আমার এখানে আছে কিনা ক্যাশ পেমেন্টের মধ্যে 3451 নম্বর কোনো চেক আছে কিনা। নাই, কিন্তু ব্যাংকের থেকে এটা মাইনাস হয়েছে। এখানে নোটিস টেল মি যে কেন মাইনাস হলো এখানে, কিন্তু ক্যাশ বইতে নাই। এই চেকটা হচ্ছে গত মাসের চেক, এই যে আউটস্ট্যান্ডিং চেক ফর নভেম্বর মাসের চেক, দেখেন 3451, 2260। নভেম্বর মাসের চেকটা ডিসেম্বর মাসে এসে ক্লিয়ার হয়েছে, এই জন্য ব্যাংক ডিসেম্বর মাসের চেক থেকে এটা লেস করে দিছে। আর আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করি কি নভেম্বরেই তো আমরা এই চেকটাকে ব্যাংকের বই থেকে লেস করে দিছি না, মানে অ্যাকাউন্ট আমাদের ক্যাশ বই থেকেও লেস করে দিছি, ব্যাংক বই থেকেও লেস করে দিছি, তাই না, দুইটা মেলানোর জন্য। আচ্ছা, তারপরে দেখেন 3471 নম্বর একটা চেক আছে, 3471 নম্বর চেক, 844 টাকা। এটা আগের আগের বছর থেকে গেছে, মানে আগের মাস থেকে আউটস্ট্যান্ডিং ছিল, এটা এই মাসে ক্লিয়ার হয়েছে। তারপরে 3472 নম্বর চেক, এখানে আগের মাসের ছিল, এটা এই মাসে ক্লিয়ার হয়েছে। 3474 নম্বর চেক এই মাসের আগের মাসেরটা এই মাসে ক্লিয়ার হয়েছে। 474, ও আচ্ছা, এটা এখনো ক্লিয়ার হয় নাই। 3474 ইজ স্টিল এখনো ক্লিয়ার হয় নাই। আচ্ছা, এর সাথে এডিশনাল যেগুলো আছে, এখন এখান থেকে দেখবেন 3475 নাম্বার চেক, 3575 নম্বর চেক, এখানেও ব্যাংকের বইতেও ক্লিয়ার হয়েছে, ডিপোজিটের বইতেও ক্লিয়ার হয়েছে, তার মানে এটার কোনো কনফিউশন নাই। 3476 এখানেও ক্লিয়ার হয়েছে, এখানেও ক্লিয়ার হয়েছে, এখানে কোনো কনফিউশন নাই। 77 নম্বর চেকটাও এখানেও ক্লিয়ার হয়েছে, এখানেও ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নাই। 79 নম্বর চেকটা এখানে আছে, এখানেও আছে, তার মানে এটাও ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নাই। 80 নম্বর চেক এখানেও ক্লিয়ার হয়েছে, এখানেও ক্লিয়ার হয়েছে, সমস্যা নাই। 81 নম্বর চেক এখানেও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে ক্লিয়ার হয় নাই, তাহলে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং চেক, যেটা আমি আমার ক্যাশ বইতে ক্লিয়ার করছি, কিন্তু ব্যাংক বইতে আসে নাই, দেখছেন 3481, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। এবার ব্যাংক স্যার বই থেকে 78 আর 81 স্যার। 78 81 তো ক্লিয়ার হয়েছে না? তো আচ্ছা, 78, হ্যাঁ 78টা এখানে কিন্তু নাই, আবার এটা আগের মাসেরও না, তার মানে এটা নতুন মাসের ডিসেম্বর মাসের ক্লিয়ার করছি, কিন্তু এখানে নাই, 78 নম্বর চেক নাই। তার মানে এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, 3478 নম্বর চেক আর 3481 নম্বর চেক। আচ্ছা দেখেন 82 নম্বর চেক এখানেও আছে, এখানেও আছে, এবং অ্যামাউন্টও ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। 83 নম্বর চেক এখানেও আছে, এখানেও আছে, ক্লিয়ার হয়েছে। 85 নম্বর চেক এখানেও আছে, এখানেও আছে, ক্লিয়ার হয়েছে, কিন্তু 84 নম্বর এখানে নাই, তার মানে এটাও আউটস্ট্যান্ডিং চেক। 86 নম্বর এখানে নাই, 84 কি এখানে ছিল, নাই, হ্যাঁ, তাহলে 86 নাই। তাহলে এখানে 4টা চেক ক্লিয়ার হয় নাই, ঠিক আছে, যেটা ক্যাশ বই থেকে লেস করে ফেলছে, কিন্তু ব্যাংক বই থেকে লেস করে নাই। তাহলে ব্যাংক স্টেটমেন্ট যখন করবেন, তখন ব্যাংক বই থেকে এই 4টা চেক মাইনাস করে দিবেন, আর 2টা চেক এডিশনালি যেটা আগের মাসেও ক্লিয়ার হয় নাই সেটাও লেস করে দিবেন। ওই যে আউটস্ট্যান্ডিং চেক যেটা গত মাসে ছিল, এই মাসে আউটস্ট্যান্ডিং রয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। ট্রানজিটের দেখেন ক্যাশ বইতে 12/3 তারিখে এটা ডিপোজিট করছি, এবং ব্যাংক বইতে 12/3 তারিখে কোনো ডিপোজিট নাই, তার মানে এটা আমার হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। তারপরে 12/7 একটা ডিপোজিট হয়েছে, কিন্তু এখানে নাই, বুঝতে পারছেন কি না? 12/7 এটাও ডিপোজিট ইন ট্রানজিট। তারপরে এখানে 15 তারিখের এখানে নাই। 20 তারিখ 2,954 টাকা এখানে আছে, এখানেও নাই। 25 তারিখ, ওকে, সো এখানে তাহলে কি হইতেছে? আচ্ছা, একটা চেক কি আরেক দিনের, একদিনেরটা আরেকদিন হচ্ছে,
2365, আর এর কত আছে 2365। আচ্ছা, একদিন পরে হচ্ছে 12/7, যেটা যেটা ডিপোজিট করছেন এটা ডিপোজিট হয়েছে 12/8-এ। অ্যামাউন্ট গুলো দেখেন, অ্যামাউন্ট গুলো এখানে মিলতেছে। তাহলে 2365, এখানে 2365, আবার 2672, 2672 এটা মিলছে, তাহলে 2954 এটাও মিলছে, 2567 এটাও মিলছে, 2836 এটাও মিলছে, 1025 এটাও মিলছে। আচ্ছা, তার মানে এই 1690 যেটা লাস্ট ডেটে ডিপোজিট করা হয়েছে এটা এখানে ডিপোজিট হয় নাই। ক্লিয়ার? তাহলে এটা ডিপোজিট ইন ট্রানজিট হিসেবে যাবে, and then you get the corrected cash balance per bank. আচ্ছা, আর বইয়ের যেই ক্যাশ ব্যালেন্স পার বুকস, এটার সাথে হচ্ছে এই যে এইগুলো অ্যাডজাস্ট করবেন, ব্যাংক কালেকশন এটা যোগ করবেন, আর হচ্ছে ব্যাংক চার্জ এটা লেস করবেন, $85 লেস করবেন। আরেকটা কি আছে, ডেপোজিটর এরর। আচ্ছা, এখানে একটু ডিপোজিটর এরর আছে, যেটা হলো চেক নাম্বার 3485, 485, এই যে চেক নাম্বার হচ্ছে 450 টাকা, আর ব্যাংক এটা ক্লিয়ার করছে কত, 3485, 540 টাকা। এই যে একই চেক নাম্বার, আমরা ডিপোজিটর লিখতেছি 450 টাকা, আর ব্যাংক করছে হচ্ছে 540 টাকা। তার মানে ডিপোজিটর এই ভুলটা করছে, ডিপোজিটর এরর, চেকের অ্যামাউন্ট কম লিখছে, এখন এটা লেস করে দিবে। আবার যদি ডিপোজিটর কম দেখায়, ব্যাংক বেশি দেখায়, তখন ডিপোজিটর এটা প্লাস করে দিবে। ঠিক আছে? যে 12/20 একটা ডিপোজিট ছিল 2954 টাকা, আর এটা 2945 টাকা আসছে। তাহলে এই এই যে মিস্টেকটা, এই মিস্টেকটাও ডিপোজিটর বইতে, ডিপোজিটর 2954 লিখছে, কিন্তু ব্যাংক বেশি ব্যাংক কম লিখেছে, ডিপোজিটর এখন লেস করে দিবে। ওকে, অ্যান্ড দেন দিস টু স্টেটমেন্ট উইল ম্যাচ। ঠিক আছে, তাহলে আপনারা এইটা একটু দেখাইছেন, এই সলিউশনটা একটু দেখাইছেন, আর যদি কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে দেখবো না। তাহলে আজকের টাইম আমাদের এখানে শেষ। স্যার জি, স্যার আমাদের হচ্ছে মানে একটা গুগল ক্লাসরুম আছে না, তো সেখানে একটু অ্যাড করে রাখা যায়। ফর্ম আচ্ছা ফিল আপ করেছিলাম। আচ্ছা, আপনার আইডি কত, মানে ইমেল আইডি? সুব্রত.ডিইউ, আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমি তাও কমেন্ট করে দিচ্ছি স্যার। আচ্ছা, আপনি কি রিসেন্টলি জয়েন করেছেন? হ্যাঁ স্যার, মানে এটা আপনার কত নম্বর ক্লাস? এটা থার্ড। ও আচ্ছা, তাহলে আচ্ছা, স্যার ফর্ম ফিল আপ। আমি হচ্ছে রেকর্ডিং পেয়েছি, আমি আর কি দেখছি। বিষয়টা হচ্ছে যে আমার হচ্ছে থার্সডে ক্লাসগুলো আমি করতে পারছি না, তো আমি আর কি ওই যে জুয়েল ভাইয়ার কাছ থেকে আর কি নিয়েছি ডকুমেন্টস, মানে ভিডিও ক্লাসগুলো আর কি। আচ্ছা আশা করি খুব তাড়াতাড়ি টেস্ট পাস করতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ স্যার, ফর্ম ফিল আপ করেছি, সুব্রত খান। দাঁড়ান, আমি তাহলে যদি ফর্ম ফিল আপে আপনার ইনফরমেশন থাকে, অবশ্যই আমি তাহলে আপনাকে অ্যাড করে দেবো। Let me check it. স্যার এই যে আজকের ক্লাসের যে শিটটা, এক্সেল শিটটা, এটা এটা একটু কাইন্ডলি স্যার ওই যে গুগল ক্লাসরুমে অ্যাড করে দিয়েছে। গুগল ক্লাসরুমে জি এক্সেল শিটটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, দিয়ে দিচ্ছি। জি এক্সেল শিট আরেকটা আছে, শুধু আজকে একটা ম্যাথ নতুন অ্যাড হয়েছে, ওইটা সহ আমি দিয়ে দিচ্ছি একটা। জি আচ্ছা, আমি স্যার আপনাদেরকে একটা কোশ্চেন। ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছি, আপনারা একটু ইমেলটা চেক করবেন। আপনাদের যে শিওর স্যার। ইমেল আইডিটা আমার সাথে এখানে ওই গুগল ফর্মে দিয়েছিলেন, হ্যাঁ স্যার, আহ, পেয়েছি স্যার। তো ওইটা জাস্ট অ্যাকসেপ্ট করলে স্যার ইউ ক্যান লগ ইন টু দ্য ক্লাসরুম। জি,
আই এম ইন স্যার। স্যার জি। বলছিলাম যে স্যার আমরা তো আহ, আহ, স্যার ক্লাস কোড কত স্যার? আচ্ছা, এখানে ক্লাস কোড চাইবে না, আপনার হয়তো মাল্টিপল ডিভাইস দিয়ে লগ ইন করা, মানে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে। জিমেল আইডি কি 2-3টা একসাথে ওপেন করা আছে? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে প্রবলেম। তাহলে আপনি শুধুমাত্র আমাকে যে জিমেল আইডিটা দিছেন ওই অ্যাকাউন্টটা রেখে বাকি হ্যাঁ সবগুলো হ্যাঁ। লগ আউট করেন। মানে আপনি ওকে ওই ওইটার কারণে আপনার দেখা যায় যে আইডিটা দিয়ে আমাকে দিছেন ওইটা ছাড়া অন্য একটা আইডি দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন। ওকে স্যার। হ্যালো স্যার, আমি নতুন জয়েন করেছি। আমিও ফর্মটা পাইনি। ফর্মটা আসলে কোথায় পাবো ক্লাসরুমে জয়েন করার? ক্লাস কোড ডিলিট তো করতে পারছি। এইটা ওই যে আপনাদের গ্রুপ আছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। আচ্ছা, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ইসমাইল, আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ইসমাইল, ওকে একটু বললে ও আপনার সাথে একটা ফর্ম শেয়ার করবে না। জি জি, তারপরে ঠিক ওইটা আছে, থ্যাংক ইউ। ক্লাসরুমে সবার কাছেই আছে এগুলো, ঠিক আছে? তো যে কারোর কাছে চাইলে আপনার সাথে শেয়ার করবে। জি স্যার। জি। ক্লাস কোড কিভাবে ডিলিট করতে পারছি না স্যার। ওকে স্যার, দেখছি। আপনি একটু সবগুলো অ্যাকাউন্ট লগ আউট করে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট রাখবেন যেটা আপনি ক্লাসরুমে দিছেন, মানে এই ওকে স্যার, যেটা দিয়ে ফর্ম ফিল বুঝতে আপ পারছি করছেন স্যার। ওইটা দিয়ে ট্রাই করলে আপনার কোনো কিছুই চাইবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল, যে সেটা হচ্ছে যে আমরা তো এক্সেল শিটে দেখছি সবকিছু, কিন্তু আমরা আসলে পেপারে যখন আর কি অ্যান্সার মানে সাজাবো, তখন আমাদের একটা অ্যালাইনমেন্ট বা সাজানোর জন্য যে একটা মানে খাতায় লেখার যে টেবিল করা বা এগুলো করা, এগুলো কি বইয়ের মতো করে করব, নাকি এক্সেল আমরা যেভাবে র্যান্ডমলি করছি মানে হেয়ার এন্ড দিয়ার, সেইভাবে করলেও কোনো সমস্যা হবে না? এক্সেলে তো ওরকমই বইয়ের মতো, এই মানে খাতায় লেখার মতোই করতেছি আমি, কি ওরকম কিছু আলাদা করে কিছু করছি? শ্বশুর বাড়িতে গেছে। ওকে, না স্যার জানি না আসলে, এই জন্য জিজ্ঞেস করলাম। না, আমি এক্সেলেও যেভাবে করাচ্ছি আপনাদের খাতার মতো করেই কিন্তু করাই দিচ্ছি।